হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার শরীরটা ভীষণই খারাপ। আওয়াজ শুনে হয়তো অনেকেই বুঝতে পারছো, কারণ যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা আমার আওয়াজে অবশ্যই তোমরা বুঝে যাবে আর কি। তো যাই হোক, এই দেখো সেইখান থেকেই শুরু করলাম। হ্যাঁ, যে মেকআপ করছিলাম আমি। আর এটা হচ্ছে তার পরের পার্ট আর কি। ওটা পুরো দিনের পার্ট ছিল, আর এটা হচ্ছে রাত্রের পার্ট। মানে সকলে আসে, পার্টি, সাজাগোজা, নাচ গান, আনন্দ। মানে আমার যে ৮ বছরের একটা ইচ্ছে ছিল সেইটা কিন্তু আমি পূরণ করেছি। আমার বিয়ের সময় না ৭ পাকে ঘোরাটা হয়নি। আর আমাদের কথাই আছে ৭ জনমের, মানে ৭ পাকের একটা মানে ঘোরা, আর ৭ জনমের সাথী। তো সেইটাই কিন্তু আমার হয়নি, কারণ তার আগেই আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম। আর তারপর আমার সেন্স ফেরার পরে আমার হাসব্যান্ডই বলে, "আর কোনো রিচুয়াল করার কোনো দরকার নেই। শরীর ভালো নেই, কি রিচুয়াল করবে?" তো করতে দেয়নি। তো ভাবলাম আজকের যেহেতু এরকম একটা সুযোগ আছে, তো ৭ পাকে ঘুরে নিই। তো আমারও খুব ইচ্ছে, নেচে নেচে ৭ পাকে ঘোরার ইচ্ছেটা কিন্তু আজকের আমি পূরণ করেছি। আর দেখো, নিজের হাতে সেজেছি। অন্যকে সাজালে যদিও একটু বেশি ভালো হতো, কিন্তু নিজেকে সাজালে ততটা ভালো হয় না। নিজে নিজে করাটা একটু টাফ হয়ে যায়। কলকাটা তো টাফ হয়েই যায় আমার কাছে নিজে করতে। আর এরা দেখো সকলে এসছে বেলুন ফুলাতে। আর হেয়ার স্টাইলটাও খুব কষ্ট হয়ে যায় নিজে নিজে করা। এই দুটো আমার কাছে কষ্ট হয়ে যায়। আর মেকআপটা আমি করেছি, কিন্তু হালকা মেকআপ, ওই রকম ভারী মেকআপ আমি করিনি। কারণ আমার ভারী মেকআপ করলে ততটা আমার কাছে ভালো লাগে না, তাই জন্য আমি সবসময় হালকা মেকআপটাই করি। তবে আজকে যদি ভারী মেকআপ করতাম তবুও কিন্তু চলতো, কারণ একটা স্পেশাল দিন ছিল। আর সাজগোজ তো বেশ ভালোই করেছিলাম, তো একটু ভারী মেকআপ চলতো। বাট আমি তবুও কিন্তু ততটা ভারী মেকআপ করিনি, দেখেই আমাকে বুঝতে পারবে। আর এইবার দেখো, আমি হেয়ার স্টাইল করার জন্য প্রথমে ক্রিম্পিং করে নেব, কারণ ক্রিম্পিং করলে একটু হেয়ারটা ফুলে ওঠে, আর ডিজাইন করতে একটু ভালো হয়, একটু নয় বেশ ভালো হয়। না হলে কোনো ডিজাইনের যেন ভালো হয় না। তো ভাবলাম একটু ক্রিম্পিং করে নিই। একা একা তো এগুলো করতে ভীষণ কষ্টকর হয়। যারা করো তারা তো অবশ্যই জানো যে একা একা এগুলো করা যায় না। তবুও আমি চেষ্টা করেছি, যেটুকু পেরেছি করেছি। আর এই যে দেখো, আমার সোনা পাপাকে এবার রেডি করছে মা, কারণ আমি এদিকে ব্যস্ত হয়ে পড়েছি। আর দিদিরাও চলে এসেছে, কিছু কিছু এসেছে, সবাই এখনো আসেনি। কারণ ৮টার সময় টাইম দিয়েছিলাম, তো একটু তো লেট হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই একটু লেট করে এসছে। এসে ওই নিজে একটু রেডি হয়েছে। আর বেলুনগুলো আর কথা বলো না, বাচ্চাগুলোই সেরকম ভাবে লাগিয়ে দিয়ে গেছে, কোনো ডেকোরেশন তো সেরকম ভাবে হয়নি। এই যে দেখো, বেলুনগুলো কেমন ভাবে বাচ্চাগুলোই কিন্তু লাগিয়েছে, লাগাবে কে, সময় নেই। আর অর্ধেক বেলুন তো ফোলানোই হয়নি, অর্ধেকও না, মানে ৩ ভাগের ১ ভাগ ফুলিয়েছে, আর ২ ভাগই পড়ে আছে। বাচ্চারা আর কি করবে বলো? তো বাচ্চারাই করেছে। আর আমি সারাদিন এত ব্যস্ত ছিলাম, তারপরে রাত্রে আবার একটু রেডি হয়েছি, সাজগোজ করেছি, তো এইগুলোতে আর আমি ধ্যান দিতে পারিনি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকের দিনটা একটু আগে আসো, বাট সে তো সেরকমই, সে আর সময় হয়নি, তার আসতে পারেনি। মানে গেস্ট এসে গেছে, তারপরে উনি এসেছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, সবাই চলে এসেছে। এইবার হচ্ছে কেক কাটার পালা। সোনা পাপা সোনা মাম্মাকে নিয়ে চলে এসেছি সব কেক কাটতে। আর সবাই চলে এসেছে সামনের দিকে, কিন্তু সবাই আছে, তো ক্যামেরাটা এদিকে আর ধরা হয়নি। মানে যারা ক্যামেরা ধরেছে তারাও মানে ততটা সেরম ভাবে জানে না যে কিরম ভাবে ক্যামেরা ধরতে হয়। পেছনের দিকে কিন্তু সবাই আছে, কারণ আমার দেখবে, আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে একটা কখনো লম্বা হচ্ছে, এই যে কখনো লম্বা হচ্ছে, কখনো মানে শর্ট ভিডিওর মতো হচ্ছে, কখনো ব্লগের ভিডিওর মতো হচ্ছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো সেরম ভাবে ভিডিওটা হয়নি বা করতে পারেনি। তো যাই করেছে তার জন্যও ধন্যবাদ, কারণ করে তো দিয়েছে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এবার আমি কেক কাটার জন্য কিন্তু সমস্ত কিছু মানে রেডি করছি, মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। আর এই যে এইটা, ওই সেই ঝাড়বাতির মতো হয় একটা, তো সেইটা আমি চেষ্টা করছিলাম, জ্বালাতে পারছিলাম না, হচ্ছিল না। তারপরে দেখো, আমি ভয় পেয়ে উঠেছি। মানে ফট করে জ্বলে উঠেছে। আমি কাছেই ছিলাম তো, তাই জন্য একটু ভয় পেয়ে গেছি। তারপরে এই যে দেখো, আবার ক্যামেরাটা শুধু মানে উল্টোপাল্টা হচ্ছে। তো যাই হোক, এই যে আমার মেয়ে কত খুশি দেখেছো তো?
আর আমার সোনা পাপাও ভীষণ খুশি। আমার সোনা পাপাও কিন্তু আমার সাথে নেচেছে। আর তারপরে কেক কাটা শেষ। কেক কাটার পরে না, কেক কাটা শেষ হয়নি, মানে মোমবাতিটা জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে কিন্তু আমরা হচ্ছে মালা বদলটা সেরে নেব। তারপরে হচ্ছে গিয়ে কেকটা কাটবো। আর তারপরে কিন্তু তোমাদের দাদাভাই একটা আমাকে স্পেশাল গিফট করে। সেটা কিভাবে করে সেটাও দেখাবো। আর ভীষণ হাসি, ঠাট্টা, আনন্দ, মজা, খুব, খুব মজা হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর আমার এডিট করতে ভীষণ কষ্ট হচ্ছে, শরীরটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। কিন্তু ভিডিওটা দিতেই হবে, কারণ এই ৩-৪ দিন হয়ে গেছে ভিডিওটা করার, আর স্পেসও নেই আমার মোবাইলে। স্পেসের কারণেই আরো কিন্তু দিতে হচ্ছে ভিডিওটা, কারণ আমি আর ভিডিও করতে পারছি না। স্পেস কম আমার মোবাইলটাতে। মানে স্পেস কম বললে ভুল হবে, এত ভিডিও হয়ে আছে যে সেগুলো আমি এডিট করার সেরকমভাবে সময়ই পাই না। তো তারপরে এই যে দেখো, তোমাদের দাদাভাই আমাকে মালা পরিয়ে দিল, আমিও তাকে পরিয়ে দিলাম। তো সকলে বলছে আরেকবার করো, আরেকবার করো, বেশ ভালো লাগবে। সেই যে আমাদের করে না বিয়ের সময়, যে মানে একজনের হাতের মধ্যে দিয়ে আরেকজন হচ্ছে মালা পরায়, তো সেরকম বলছিল সকলে। এখানে বাঙালি দিদিও আছে এই যে সামনে, আর পেছনে এখানকার দিদিরা আছে সবাই। আর এই যে দেখো, তারপরে এই যে দেখো এরকম ভাবে মালাটা পরিয়ে দিচ্ছে এই যে। আর তোমাদের দাদা ভাইও পরিয়ে দিচ্ছে। আর আমার মাম্মাম কি করছে একবার দেখো, এই যে মানে ছুরিটা দিয়ে কেক খাচ্ছে, তারপরে সেই ফুলগুলো তুলে তুলে আমাদের দিচ্ছে দুজনকে। আর এদিকে সবাই দিচ্ছিল ফুল টুল, আশীর্বাদ করছিল। দিদি বলছে এই যে আমি আশীর্বাদ করছি। তো দিদিকে বললাম তাহলে একটু দাঁড়াও, আমি প্রণামও করে নিই, যেহেতু তুমি আশীর্বাদ করছো আমাকে, তো আমার প্রণাম করা। দিদি বলছে না না, করতে হবে না, কিন্তু আশীর্বাদ করার পর প্রণাম না করলে কিন্তু একদমই ভালো দেখায় না। তো তাই বললাম একটু দাঁড়াও, আমি প্রণাম করে নিই। এইবারে হচ্ছে আমরা কেকটা কাটবো দুজনে মিলে। আর দিদিও এবার ভিডিও বানাচ্ছে এই যে। দিদির প্রোফাইলে গেলেও কিন্তু মানে চ্যানেলে গেলেও দেখতে পাবে আমাদের ভিডিওগুলো। আর এই যে দেখো কেকের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কেকের ডিজাইনটাও ভালো ছিল, কেকটাও ভীষণ টেস্টি ছিল। আমি এনেছি যদিও সমস্ত কিছু, তবে এই যে দেখো আমরা দুজনে কেক কাটছি, আর সবাই কিন্তু হাততালি দিচ্ছিল এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে হলো ধন্য জীবন। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে,
তারপরে দেখো সকলেই ভীষণ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, সকলে এসেছে নাচার জন্য, নাচানাচি হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর আমার সমস্ত ইচ্ছে আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূর্ণ করেছি, যা যা আমার বিয়েতে হয়নি সমস্তটা পূর্ণ করেছি। আর আশা করি এর পরে যখন আমার 10 বছর কমপ্লিট হবে তখন একটু বড় করে অনুষ্ঠানের মতো করব, আর যেইটুকু আশা ছিল সমস্তটা পূর্ণ করব। জানি না হবে কিনা, তবে আশা রাখি, কারণ তোমাদের দাদাভাই তো বাইরে কাজ করে না, তো কাজের সূত্রে সবসময় বাইরে থাকে, হয় না। তো এই যে কয়েকটা বছর হচ্ছে, 3 বছর, মানে 8 বছরের মধ্যে 3 বছর হয়েছে, আর 5 বছরই হয়নি। তো আশা রেখেছি যাতে 10 বছরটা আমরা কমপ্লিট করতে পারি একসঙ্গে। তো দেখা যাক কি হয়, তোমরাও আমাকে আশীর্বাদ করো যাতে 10 বছরটা আমরা একসঙ্গে থাকতে পারি, কাটাতে পারি, আর ভীষণ আনন্দ করতে পারি, আর আনন্দ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। লেগে গেল, দাদাভাইকে ডাকছিলাম নাচার জন্য, আর দিদিভাইও ডাকছিল এসো এসো। আর দাদাভাই ভীষণ লজ্জা পাচ্ছিল, আসেনি। তারপরে দিদিকে বললাম চলো তোমরাও একটু মালা বদল করে নাও। তো এটা নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই এই যে আমাকে সিঁদুর পরিয়ে দিল। আর সিঁদুর পরানোর পরে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে গিফট দেয়। তো ওয়েট করো তোমরা যে আমাকে কি গিফট দেয়। আমিও কিন্তু তোমাদের দাদাভাইকে গিফট করি। আর লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি কি গিফট করি। তো এই যে দেখো, আমি বললাম বসে দিলে আমি কিন্তু নেবো, আর তোমাদের দাদাভাই জানোই ভীষণ ভীষণ লজ্জা। ওই জন্যই কিন্তু হাঁটু গেড়ে বসতে যাচ্ছিল না, কিন্তু আমিও তো নাছোড়বান্দা, আমি বলেছি হাঁটু গেড়ে না বসলে কিন্তু আমি গিফটটা নেবই না। তো তোমাদের দাদাভাই কিন্তু সুন্দর করে একটা আমার জন্য আংটি বানিয়েছে। আংটিটা কেমন, আমি লাস্ট পর্যন্ত তোমরা ভিডিও দেখো, আমি লাস্টে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আর আমি কি দিয়েছি সেটাও কিন্তু শেয়ার করব। কারণ আমি না এইখানটাতে ভুলে গেছিলাম ওকে দেওয়ার জন্য। আর এখানে আমি বুকেটা ছিল, বুকেটাই দিয়ে দিই, কিন্তু লাস্টে আমি যেটা ওর জন্য বানিয়েছি সেটা কিন্তু ভুলে গেছিলাম, তো সেইটা আমি লাস্টে ওকে পরিয়ে দিই। তো তারপরে এই বুকেটা দেওয়ার পরে আমাদের অনুষ্ঠানটা একদমই কমপ্লিট হয়ে যায়, আর অনেক লোকজন এসছে। আর এখানে তো বেশি রাত করা যাবে না জানোই, আর টিফিনের ব্যবস্থা করেছি সকলের জন্য। তো এবারে ভাবছি যে সকলকে টিফিনটা আমি করিয়ে দেবো। তো আর এর মধ্যেও আমার ছেলে ভীষণ বিরক্ত করছিল, কান্নাকাটি করছিল। তো মা বললো ওর হাতে একটা বিস্কুট দে, বিস্কুটটা দিলে একটু চুপ হয়ে যাবে। তো আমি এই যে বিস্কুট খুঁজতে এখানে চলে এসেছি। আর এখানে এই বিস্কুটগুলো দিলে না ও চুষতে চুষতে থাকে, আর একটু বিরক্তটা কম করে। এখানে চিল্লাহাল্লা হচ্ছিল না, ভয়ের জন্য সেই জন্য ও আনকমফোর্টেবল ফিল করছিল, তাই জন্য ওইরকম কান্নাকাটি করছিল। তো তারপরে দিদিদের সাথে একটু ভিডিও বানালাম, একটু নাচা গানা করলাম, আর তারপরেই কিন্তু খেতে দিতে চলে গেলাম, কারণ এখানে তো সকলেই যার যার কাজ আছে না। আর সব দিদিরা এসছে, তো তারাও আবার যাবে। আর তাই জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে এগুলো রেডি করে দিচ্ছি, কারণ প্রায় 9:30 পৌনে 10টা হয়ে গেছিল। সকলে যাবে আবার ঘরে গিয়ে খাবার খাবে। তো এই যে এখানে তো এরকম টিফিনের ব্যবস্থাই কিন্তু হয়, কারণ এখানে তো সেরকম নয়। আর লোকজনও নেই যে মানে এত করা হবে, বা এরকম বড় বড় বাসনপত্রও নেই যে রান্না বাড়া খাওয়া দাওয়া হবে। তো ওই দিদিভাইকে আমরা দুপুরবেলায় খাইয়েছিলাম যেটুকু, তবুও আমার বাসনে হয়নি, দুটো গাবলা দুটো ইয়ে সমস্ত কিছু এরকম ভাবে ঢালতে হয়েছে, কারণ সেরকম তো বড় জিনিসপত্র এখানে কেউ আনে না না। আর এখানে এরকমই সবাই, শুধু আমি দিচ্ছি বলে এরকম নয়, সবাই এরকমই দেয় এখানটায়। তো আমরা ওই দিচ্ছিলাম সিঙ্গারা, ভুজিয়া, রসগোল্লা, চকলেট, বিস্কিট, কেক, সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে মাজা, যে যেটা খেয়েছে সেটা খেয়েছে। তো সকলকে এই যে দিদিভাই দিচ্ছিল আমি ওখানে বাড়ছিলাম, আর আরেকটা দিদি এসে বাড়ছিল, মানে বেড়ে বেড়ে দিচ্ছিলাম প্লেটে করে, প্লেট লাগাচ্ছিলাম। আর সব বাচ্চাদের দিদিদের দিচ্ছিলাম। এদিকে আছে, এই রুমেও আছে। আর এদিকে দেখো সেই আমার দেওয়ার গুড়টা নিয়ে এসেছিল বাড়ি থেকে, তো এইখানটাতে আমি রেখেছিলাম, কে জানি না পা মেরে সব গুড়টা ফেলে দিয়েছে। আর তারপরে আবার মা এসছে এইখানে পোছা লাগার জন্য, মোছার জন্য। গুড় তো মানে আঠা হয়ে যাবে। তো যাই হোক, সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে সবাই বাড়ি চলে যাচ্ছে, এই যে দিদিও বাড়ি চলে যাচ্ছে। দিদিকে চলে গেছিল, দিদিকে বললাম একটু বাই করার জন্য আসো, দিদি আবার ঘুরে এসেছে বাই করার জন্য, আমি ডাকলাম বলে। আর এই দিদিরাও মানে লাস্টে খাচ্ছিল, তো খাওয়া দাওয়ার পরে এই দিদিরাও চলে যাবে। আর সোনা পাপা এই যে দেখো, ওরও হয়তো খিদে পেয়ে গেছে, 10:30 মতো হয়ে গেছে। আর এইবারে দেখো নিচেরটা দেখো অবস্থাটা, ফুল দিয়ে ইয়ে দিয়ে কি অবস্থা হয়েছে ঘরের। চারদিকটা দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা হয়েছে ঘরটার। তো এবারে এইগুলো কিন্তু আবার মা ঠিকঠাক করছিল, মা তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আবার শুরু করে দিয়েছে ঝাড় দিতে। মা তো মাই হয় না, মা না থাকলে মানে কি হতো কে জানে। একেই আমি অসুস্থ হয়ে পড়েছি, মা কিন্তু ঘরের সমস্ত কাজ এখন করছে, আর আমি এখানে বসে বসে এডিট করছি, শরীর ভীষণ খারাপ, শুয়ে আছি। তো মাকে বললাম আসো এবার তোমাদের একটু প্রণাম করে নিই। আর
তারপরেই মানে শেষ হয়ে যাবে একদম অনুষ্ঠানটা। আর ড্রেস টেস চেঞ্জ করে নেবো। আর তোমাদের দাদাভাইকে আমি কি গিফট দেবো সেটাও কিন্তু আমি বলবো আর দেখাবো, শুধু বলবো নয় দেখাবো। আর এই দেখো আমি হেয়ার স্টাইলটা করেছিলাম, ফুল টুল সব কোথায় ঝরে পড়ে গেছে নাচের তালে। আর এবারে আমি বাবাকেও ডাকলাম, বাবা এই ঘরেই ছিল। আর মোবাইল দেখছিল, বাবাকে বললাম আসতে, বাবা এই শোয়া থেকে উঠে এসেছে, বলছে আমি চাদর নিয়ে এসেছি। আমি বললাম কিছু হবে না, আমি শুধু একটু প্রণামই করব। তো দিদিকে, ওই দিদিটা ছিল যে দিদিটা খাচ্ছিল না সেই দিদিটা ছিল, তো বললাম দিদি একটু ক্যামেরাটা ধরো। তো ক্যামেরা ধরছিল এই যে। আর আমরা দুজনে হচ্ছে এই যে প্রণাম করে নিলাম বাবাকে, তারপরে মাকে। আর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, মাকে সামনে নিয়ে আসলাম। মা ড্রেস টেস চেঞ্জ করে কিন্তু ঝাড়ু লাগাতে শুরু করে দিয়েছে। বললাম না, মা না থাকলে কি হতো কে জানে। তো এই যে এবারে দিদিকেও প্রণাম করলাম, আর দাদা ভাই আছে, দাদা ভাইকেও একটু প্রণাম করে নিলাম। আর দিদি বলল সদা সুহাগান রাহো। তো সেইটা আর শোনালাম না, কারণ এখানে মিউজিকও ছিল, তাই জন্য অফ করে দিয়েছি আমি আওয়াজগুলো আর কি। ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ অনেক কথাবার্তা হয়েছে, সেগুলো আর শোনাতে পারলাম না। আর এই যে দেখো এবার দিদিও চলে যাচ্ছে, সবার লাস্টে এই দিদিই গেছে। দিদি এই জুতো পরাচ্ছে বাবুকে, আর তারপরেই বেরিয়ে পড়বে। যাই হোক, তারপরে আমি তোমাদের দাদাভাইকে কি গিফট দিলাম, এই যে সোনার লকেটটা, এটা না আমি অনেকদিন আগেই দিয়েছিলাম। এই যে মানে বিয়ের আগে এটা আমি গিফট করেছি। আর এই যে দেখো রূপোর মালাটা, এটা আমি কিনে এনেছি, কারণ ও একটা সুতো দিয়ে পরতো। সোনার চেন যদিও আছে, আর আমার ঈশ্বরের কৃপায় আমারও বানানোর ক্ষমতা হয়ে গেছে, যদিও আমি এরকম একটা সোনার চেন বানিয়ে ওর গলায় পরাতে পারতাম, বাট ও পরবে না, কাজের সূত্রে তো ওরা বাইরে থাকে। তো বাইরে হয়তো কোথাও খুলে যাবে, পড়ে যাবে, যেহেতু ওর অলরেডি দুটো দুটো চেন আছে সোনার, তো আমি চাইলাম যে সবসময় যাতে ব্যবহার করতে পারে এমন কিছু একটা দেই। তো তাই জন্যই আমি একটু সরু মতো করে, একটু লম্বা মতো করে কিন্তু আমি এই চেনটা বানিয়ে নিয়ে এসেছি। তো এটা আমি ওকে দিয়েছি এই যে। আর তারপরে এই যে দেখো আমি আর মাম্মা কি করছি একদম লাস্ট সময়, এই যে দেখো মাম্মাও এরকম করছিল, আমিও এরকম করছি। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আর যারা যারা হ্যাপি অ্যানিভার্সারি বলেছো আমাদের, আহ, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। আর সকলকে তো এক এক করে রিপ্লাই করা সম্ভব নয়, তাই আমি ভিডিওতে সকলকে বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুধু আমার তরফ থেকে নয়, তোমাদের দাদাভাইয়ের তরফ থেকেও কিন্তু আমি বলে দিলাম। তো সবাই ভালো থেকো, বাই। আর এই যে আমি মেকআপটা এবার মুছে নিচ্ছি।